আমার নাম অদিতি। আমার বিধবা ননদ যে আমার শ্বশুরবাড়িতেই থাকতো, আজ তার আর রক্ষা ছিল না, কারণ সে আমার সঙ্গে অসভ্যতা করেছিল। আমার স্বামী রাগে এক ঝটকায় তার বোনের ঘরের দরজা খুলে দিলেন এবং ভেতরে ঢুকেই তার বাহু ধরে ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দিতে লাগলেন। আমার ননদ কাঁদতে কাঁদতে কাঁপা গলায় বলল, ওপরওয়ালার দোহাই ভাই, এমন করো না, ওপরওয়ালার লাঠিতে শব্দ হয় না। আমি সবসময় আমার স্বামীর সামনে আমার ননদের বদনাম করতাম এবং বলতাম যে তোমার বোন আমাদের দুজনের সম্পর্ক নষ্ট করে এই বাড়ির ওপর নিজের দখল বসাতে চায়। আমার স্বামী রাগের মাথায় নিজের মায়ের মতো বড় বোনকে বাড়ি থেকে বের করে দিলেন। আমি খুব খুশি হয়ে গেলাম এবং ননদের ঘরটা আমার আসন্ন সন্তানের জন্য সাজিয়ে ফেললাম। ননদ বাড়ি ছেড়ে যাওয়ার পর আমার মনে হতে লাগলো যেন পুরো বাড়ির শাসন আমার হাতে চলে এসেছে। আমি খুব শান্তিতে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম না যে একদিন আমার কুকর্মের ফল আমাকে এমনভাবে ভোগ করতে হবে যখন আমার নিজের শরীরই একেবারে। আমি যৌথ পরিবারে থাকতাম, কিন্তু আমার একা থাকতে খুব ভালো লাগতো। যৌথ পরিবারের কোলাহল আমাকে খুব বিরক্ত করতো। আমি সবসময় আমার মাকে বলতাম আমি এখানে থাকতে চাই না। কখনো কোনো বাচ্চার কান্নার শব্দ আসে, আবার কখনো কারো বাড়ি থেকে বাসনের শব্দ আসে। এই বাড়িতে কোনো দিন শান্তি থাকবে না। আমার মা বলতেন, তুই পাগল নাকি? আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, আর মিলেমিশে থাকাতেই সব সময় মঙ্গল। মায়ের এসব কথার কোনো মানেই আমি বুঝতাম না। আমি তো শুধু একা আর শান্ত জীবন কাটাতে চাইতাম। এদিকে আমার জন্য এমন একটি বিয়ের সম্বন্ধ এসেছিল যা আমাকে খুব খুশি করেছিল। আমার এক বড় বোন ছিল যার বিয়ে হয়ে গিয়েছিল, তাই এবার বাড়িতে আমারই পালা ছিল। সম্বন্ধটা নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছিল। আমার পরিবারের প্রায় সবাই এই সম্পর্কের জন্য রাজি হয়ে গিয়েছিলেন। আমাকে যখন ছেলেটির ছবি দেখানো হলো, আমিও খুশি হয়ে গেলাম। ছেলেটি দেখতে স্মার্ট ছিল এবং ভালো চাকরি করত। আমার হতে যাওয়া স্বামীর নাম ছিল অভিজিৎ। তার মা বাবা ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন। তার এক বড় বোন ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না। অভিজিতের বড় বোন রাখি তার জন্য মা এবং বাবা দুজনের ভূমিকাই পালন করেছিলেন। শুনেছিলাম রাখি দিদির বিয়ে হয়েছিল যখন তার বয়স ছিল 18 বছর, আর তখন অভিজিতের বয়স ছিল 12। রাখি দিদি সবসময় তার ছোট ভাইকে নিয়ে খুব চিন্তিত থাকতেন, কারণ তিনি অভিজিতের খুব যত্ন নিয়েছিলেন। রাখি দিদি বিয়ে করতে চাইতেন না, কিন্তু তার আত্মীয়রা বলেছিলেন, রাখি তুমি বিয়ে করে নাও, এখন তোমার বিয়ের উপযুক্ত বয়স এবং ভালো ভালো সম্বন্ধও আসছে। যদি শুধু ভাইয়ের দেখাশোনা করতে করতে তোমার বিয়ের বয়স পেরিয়ে যায়, তাহলে সারা জীবন একাই থেকে যাবে। তখন তোমাকে বোঝার মতো কেউ থাকবে না। রাখি দিদি তার ভাইকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন আমি চলে গেলে অভিজিতের কী হবে। তাই আত্মীয়রা তার বিয়ে নিজের বাড়ি থেকে খুব দূরে নয়, বরং পেছনের পাড়াতেই দিয়েছিলেন। সেখান থেকে রাখি দিদি বারবার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসতেন এবং কখনো কখনো ভাইকেও নিজের বাড়িতে ডেকে নিতেন। বিয়ের পর অভিজিৎকে নিয়ে তার চিন্তা কিছুটা কমে গিয়েছিল, কারণ তিনি তার জন্য রান্না করে পাঠাতেন এবং বাপের বাড়িতে গিয়ে তার সব কাজও করে দিতেন। রাখি দিদির বিয়ের 1 বছর পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ের জন্ম হওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে অনেক অপমান করত। তখন থেকেই তার জীবনে বিপদের শুরু হয়। শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুব কষ্ট দিত। তার স্বামী মদ খেয়ে মারধর করত। তিনি নিজের কষ্ট কারো কাছে প্রকাশ করতেন না। কিন্তু একদিন যখন তার স্বামী তার একমাত্র মেয়ে শ্রেয়ার গায়ে হাত তোলে, তখন সেই বাড়িতে থাকা তার পক্ষে আর সম্ভব ছিল না। তখনই তিনি সিদ্ধান্ত নেন যে আর সেখানে থাকবেন না এবং শেষ পর্যন্ত তিনি বিবাহ বিচ্ছেদ নেন। তিনি নিজের মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেন। সময় কেটে গেল এবং দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। অভিজিৎ পড়াশোনা শেষ করে ভালো চাকরিও পেয়ে গেল। এখন রাখি দিদি তার ভাইয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। অনেকেই তাকে বলেছিল, তুমি চাইলে আবার বিয়ে করতে পারো, এখনও তুমি যুবতী। কিন্তু রাখি দিদির একটাই উত্তর ছিল, আমি আর কখনো বিয়ে করব না। আমার জীবন মা বাবা ছাড়া কেটেছে। আমি জানি মা বাবা ছাড়া জীবন কত কঠিন। আমি চাই না আমার মেয়ের সামনে আর একজন বাবাকে এনে তার জীবনও কঠিন করে দিই। তিনি নিজের পুরো জীবন তার ভাই এবং মেয়ের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। সেই সময়ের কথা
যখন রাখি দিদি অভিজিতের জন্য পাত্রী খুঁজছিলেন আর কাকতালীয়ভাবে আমার বাবা মাও আমার জন্য পাত্র খুঁজছিলেন, তখনই পণ্ডিতজি রাখি দিদিকে বললেন, সামনের গলিতে ধর্মেন্দ্রজির মেয়ে আছে, খুব সুন্দর মেয়ে, আপনি কেন এদিক ওদিক খুঁজছেন? সম্বন্ধ তো আপনার পাড়াতেই আছে, তারা খুবই ভদ্র এবং সম্মানিত মানুষ। রাখি দিদি আগ্রহ নিয়ে বললেন, সত্যি? মেয়েটি কেমন? আপনি কি তাকে দেখেছেন? পণ্ডিতজি বললেন, হ্যাঁ অবশ্যই দেখেছি। তার বাবা আমাকে তার মেয়ের ছবিও দিয়েছেন এবং বলেছেন কোনো ভালো সম্বন্ধ জানাতে। আমার তো মনে হয় আপনার ভাইয়ের জন্য এর চেয়ে ভালো মেয়ে আর হতে পারে না। মেয়েটি যেমন সুন্দর তেমনই ভদ্র এবং সুশীলা। আমি তাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। আমি প্রায়ই তাদের বাড়িতে পূজা পাঠ করতে যাই। গলির মোড়ের বাড়িটাই তাদের। আপনি চাইলে আমি কথাবার্তা এগিয়ে নিতে পারি। তাছাড়া আপনার ভাই আর মেয়েটির কুণ্ডলীও মিলে যায়। ওরাও মেয়ের বিয়ে তাড়াতাড়ি দিতে চায়। এমন না হয় যে এই সম্বন্ধ হাতছাড়া হয়ে যায়। রাখি দিদি বললেন, না পণ্ডিতজি, আপনি কথাবার্তা এগিয়ে নিন, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আমি শুধু এমন একটা মেয়ে চাই যে আমার ভাইয়ের পাশাপাশি আমাকেও সম্মান করবে এবং নিজের শুভ পদক্ষেপে এই বাড়িকে আলোকিত করবে। পণ্ডিতজি বললেন, আরে রাখি বোন, আপনি এসব কী বলছেন? আজকালকার মেয়ে যেমন মেয়েরা দেখা যায় সে তেমন নয়। আচ্ছা, আমি চলি। আজই ধর্মেন্দ্রজির সঙ্গে এই সম্বন্ধ নিয়ে কথা বলবো। রাখি দিদি বললেন, হ্যাঁ অবশ্যই, যত তাড়াতাড়ি সম্ভব কথা বলুন। আমি চাই আমার ভাইয়ের বিয়ে হয়ে যাক। আমি এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। সেদিন সন্ধ্যায় যখন অভিজিৎ কাজ থেকে বাড়ি ফিরলেন, রাখি দিদি তখন থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বললেন, অভিজিৎ, পণ্ডিতজি তোমার জন্য একটা মেয়ের সম্বন্ধ এনেছেন। অভিজিৎ তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, ঠিক আছে দিদি, আপনি দেখে নিন। আমি তো সব কিছু আপনার ওপরই ছেড়ে দিয়েছি। আপনি যাকে বলবেন আমি তাকেই বিয়ে করব। পাশে বসে থাকা শ্রেয়া খুশি হয়ে বলল, ওয়াও, মামার বিয়ে হবে? মা, আমি কিন্তু মামার বিয়েতে অনেক নতুন জামা বানাবো। রাখি দিদি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, শেষ পর্যন্ত আমার একমাত্র ভাইয়ের বিয়ে। বিয়ে তো খুব ধুমধাম করেই হবে। তিনি অভিজিৎকে আশীর্বাদ করে বললেন, আমি পণ্ডিতজিকে বলেছি যেন কথা এগিয়ে নিয়ে যান। তিনি বলেছেন মেয়েটি খুব ভালো এবং আমাদের পাড়ার। মেয়েটি খুব ভদ্র এবং সুশীলা। আমার তো শুধু এমন একজন মেয়েই চাই যে সব কিছুর নিয়মকানুন জানে, সম্পর্কেরও মর্যাদা বোঝে। অভিজিৎ রাখি দিদির গালে হাত রেখে বলল, আমার প্রিয় দিদি, আপনি যেমন চাইবেন তেমনই হবে। পরের দিন পণ্ডিতজি যখন এলেন তিনি খুব খুশি ছিলেন। সেটা দেখে রাখি দিদিও বুঝে গেলেন যে সম্বন্ধের কথা এগিয়েছে। পরের দিন রাখি দিদি এবং তার মেয়ে আমাকে দেখতে এলেন। আমি চোখ নিচু করে খুব ভদ্রভাবে বসেছিলাম। আমার ননদ আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলেন। এইভাবেই আমি সামনের গলি থেকে বিয়ে হয়ে পেছনের গলির অভিজিৎ শুক্লার বাড়িতে চলে এলাম। বিয়ের পরের প্রথম সকালেই অভিজিৎ আমাকে ঘরে একা রেখে তার দিদির হাঁটুর কাছে গিয়ে বসে পড়েছিলেন। আমি কতক্ষণ যে ঘরে বসে অভিজিতের অপেক্ষা করছিলাম তার হিসাব নেই। এদিকে তার ভাগ্নি শ্রেয়া আমার ঘরে এসে বসেছিল। কখনো সে আমার চুড়ি ছুঁয়ে দেখছিল, আবার কখনো বলছিল, মামি আপনি কত সুন্দর। তার এই সব কথাবার্তা আমার একদম ভালো লাগছিল না। আমার স্বামীর ওপরই রাগ হচ্ছিল। নতুন বউকে এইভাবে একা ফেলে কে চলে যায়? তার ওপর এই মেয়েটাও আমাকে বিরক্ত করছিল। বিয়ের এক সপ্তাহ পর আমি আর অভিজিৎ ঠিক করেছিলাম যে আমরা বাইরে গিয়ে ডিনার করব। প্রস্তুত হওয়ার সময় অভিজিৎ বললেন, অদিতি তুমি এখানেই থাকো, আমি দিদির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আমি মনে মনে বিড়বিড় করতে লাগলাম। অনুমতি এমনভাবে নিচ্ছে যেন এখনও দুধের বাচ্চা। রাখি দিদি বললেন, আচ্ছা আচ্ছা, তোমরা আরামে যাও আর খুব মজা করে ঘুরে এসো। অভিজিতের চোখ যেই শ্রেয়ার দিকে পড়ল তিনি বললেন, দিদি আপনি শ্রেয়াকে তৈরি করে দিন, ও আমাদের সঙ্গে যাবে। দিদি নাও করেছিলেন, কিন্তু অভিজিৎ বললেন, না, আমাদের সোনামণি তো কোথাও যায় না, সারাদিন বাড়িতেই থাকে। মামি তো ওর খুব প্রিয় হয়ে গেছে, এখন থেকে ও মামিকেই সঙ্গ দেবে। পাঠিয়ে দিন না দিদি শ্রেয়াকে, ও গেলে অদিতিরও মন ভালো থাকবে। শ্রেয়া খুশি হয়ে বলল, মামা আমি তো অনেকক্ষণ ধরেই তৈরি হয়ে বসে আছি। তারপর সে তার মামার সঙ্গে ঘরে এলো। অভিজিৎ আমাকে জানালেন যে শ্রেয়াও আমাদের সঙ্গে যাবে। এটা শুনে আমার রক্ত ফুটতে লাগলো। এখন সেই লেজটাও কি আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে সব জায়গায় ঝুলে থাকবে?
আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না, নিজেকে সামলে নিলাম। আমরা যখন ডিনারে গেলাম আমি একদম খুশি ছিলাম না, চুপচাপ বসেছিলাম। আমি লক্ষ্য করলাম আমার নীরবতা অভিজিতের চোখেই পড়ছে না। তিনি আমার চেয়ে তার ভাগ্নির দিকেই বেশি খেয়াল রাখছিলেন। ফেরার সময় অভিজিৎ তার দিদির জন্য খাবার প্যাক করিয়ে নিলেন। বাড়ি ফিরে তিনি সোজা তার বোনের ঘরে চলে গেলেন। তাকে সেখানে যেতে দেখে আমি বললাম, অভিজিৎ, এখন আবার কোথায় যাচ্ছেন? তিনি বললেন, দিদির জন্য খাবার এনেছি না, সেটাই দিতে যাচ্ছি। আমি বললাম, তার মেয়েও তো আমাদের সঙ্গে গিয়েছিল, ওকে দিয়ে দিন, ওই দিয়ে আসবে, আপনাকে যাওয়ার কি দরকার? তিনি বললেন, আচ্ছা, তুমি ঠিকই বলেছ, কিন্তু তবুও একবার দিদিকে বলে আসি যে আমরা ফিরে এসেছি, উনি নিশ্চিন্ত হবেন। অভিজিৎ চলে গেলেন আর আমি জ্বলে পুড়ে নিজের ঘরে চলে এলাম। অভিজিতের বোনের ঘরে যেতে অনেকক্ষণ হয়ে গিয়েছিল। তার এই বোনভক্তি যেন শেষই হচ্ছিল না। যদি তিনি তার বোন আর ভাগ্নির জন্য এতটাই পাগল হন, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমার ভেতরে হিংসা আর বিরক্তি বাড়তে লাগলো। যখন অভিজিৎ ঘরে এলেন আমি তখন শুয়ে পড়েছি। তিনি বললেন, অদিতি, ঘুমিয়ে পড়েছো নাকি? আমি বললাম, ঘুমাবো না তো কী করব? আপনার তো আমার জন্য কোনো সময়ই নেই। ডিনারে আপনার পুরো সময়টা শ্রেয়াকে দিলেন, তারপর বাড়ি ফিরে দিদির কাছে চলে গেলেন, আর যখন ঘুম আসতে শুরু করলো তখন ঘরে এলেন। তিনি বললেন, অদিতি, তুমি এসব কী বলছো? ওরা আমার বোন আর ভাগ্নি। এই পৃথিবীতে আমার ছাড়া ওদের আর কেউ নেই। আমার দিদি, আমার মা বাবা, ভাই বোন, সব কিছু। আমি রেগে গিয়ে বললাম, তাহলে যান না, ওদের কাছে গিয়ে ঘুমান। অভিজিৎ বললেন, অদিতি, তুমি অকারণে বিষয়টাকে বড় করে দেখছো। আমি শুধু দেখতে গিয়েছিলাম দিদি ঘুমিয়েছেন কি না, কারণ আমি জানি আমি একটু দেরি করলেও দিদি খুব চিন্তা করেন। বাড়িতে ঢোকার পর সবার আগে দিদির সঙ্গে দেখা করতে যাওয়া আমার অভ্যাস। এতে অস্বাভাবিক কিছু নেই। উনি অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, অভিজিৎ, থাক, আমার ঘুম পাচ্ছে। আমি আর তর্ক করতে চাই না। আপনার যা ভালো লাগে তাই করুন। বিয়ের 1 মাসও হয়নি, এর মধ্যেই আমার ননদ নতুন দাবি শুরু করে দিলেন। আমার রান্নাঘরে যাওয়ার আনন্দে তিনি আমাকে দিয়ে অনেকটা ক্ষীর রান্না করালেন এবং পুরো পাড়ায় ভোগের আয়োজন করলেন। তার মতে এটা তাদের পরিবারের একটি রীতি। বিয়ের পর নতুন বউকে প্রথম রান্নায় ক্ষীর বানাতে হয় এবং সেই ক্ষীর সবার মধ্যে বিতরণ করা হয়। তিনি নিজে হাঁটুর ব্যথার কারণে বেশিরভাগ সময় চেয়ারে বসে শুধু আমাকে নির্দেশ দিচ্ছিলেন। কষ্ট করে যখন ক্ষীর রান্না শেষ করলাম তখন তিনি বললেন, অদিতি, আগে আমাকে একটু চেখে দেখতে দাও কেমন হয়েছে। তার মেয়ে শ্রেয়াও কাছে এসে বলল, আমিও আজ মামির হাতের ক্ষীর পেট ভরে খাবো। ওদের দুজনের ওপর আমার খুব রাগ হচ্ছিল। ওরা ক্ষীরের খুব প্রশংসা করলো। ভোগের সময়ও সবাই ক্ষীরেরই প্রশংসা করছিল, আর সেই প্রশংসা শুনে আমার ননদ খুব খুশি হচ্ছিলেন। বারবার সবাইকে বলছিলেন, ক্ষীর ভালো হবে না কেন, আমার বৌদি বানিয়েছে যে। তারপর থেকে রাখি দিদি বলতে শুরু করলেন, অদিতি, অনেক বছর ধরে এই বাড়ির রান্নাঘর আমার হাতে ছিল। এখন আমি চাই শুধু রান্নাঘর নয়, বাড়ির সব দায়িত্বই তুমি নিজের হাতে নাও আর আমাকে একটু মুক্তি দাও। আমি তার কথায় মৃদু হেসেছিলাম, কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম এর মানে হলো এখন থেকে বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, তিনি আর কিছুই করবেন না। অর্থাৎ আমাকে বিনা বেতনের কাজের লোক বানিয়ে দেওয়া হয়েছে। গরমের মধ্যে বাড়ির সব কাজ এখন আমাকেই করতে হতো, আর মা মেয়ে দুজন শুধু আমাকে কাজ করতে দেখে খুশি থাকতো। আমি একা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজে ব্যস্ত থাকতাম, আর আমার ননদ কখনো পাড়ার মহিলাদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যেতেন এবং অনেকক্ষণ বাইরে থাকতেন, আবার কখনো মেয়ের সঙ্গে বসে গল্প করতেন আর আমাকে কাজের সময় নানাভাবে নির্দেশ দিতেন। আমি বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কখনো কখনো ইচ্ছে করতো সব কিছু ছেড়ে অনেক দিনের জন্য বাপের বাড়ি চলে যাই, কিন্তু কি করতাম, আমার বাপের বাড়িও কাছেই ছিল, আর সেখানে ছিল প্রচণ্ড কোলাহল, যেখান থেকে আমি কষ্টে মুক্তি পেয়েছিলাম। যদি কখনো বাপের বাড়ি যেতে হতো তাহলে অভিজিৎ অফিসে যাওয়ার পথে আমাকে সেখানে নামিয়ে দিতেন এবং ফেরার সময় নিয়ে আসতেন। এইভাবে কয়েক ঘন্টার জন্য একটু শান্তি পেতাম। ছোটবেলা থেকেই এত কাজ করার অভ্যাস আমার ছিল না, তাই কাজ এড়িয়ে চলার চেষ্টা করতাম। 1-2বার অভিজিতের কাছে অভিযোগও করেছিলাম। তখন তিনি বললেন, ঠিক আছে অদিতি, আমি দিদির সঙ্গে কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন কাজের লোক রেখে দেব, তাহলে তোমারও সুবিধা হবে। আমি বললাম, কিন্তু অভিজিৎ, আমার মনে হয় না দিদি রাজি হবেন। তিনি বললেন, তুমি চিন্তা করো না,
আমি দিদির সঙ্গে কথা বলবো, আর উনি যদি রাজি না হন তাহলে বলবো যেন উনিও তোমাকে কাজে সাহায্য করেন। অভিজিৎ তার বোনের ঘরের দিকে যেতে ফিরতেই আমি তার হাত ধরে থামালাম এবং বললাম, অভিজিৎ, দিদির যেন একদম সন্দেহ না হয় যে কাজের লোক রাখার কথা আমি বলেছি, নইলে আপনার যাওয়ার পর আমাকে হাজারটা কথা শুনতে হবে। অভিজিৎ মাথা নেড়ে চলে গেলেন। যখন তিনি দিদির ঘরে গেলেন তখন রাখি দিদি তার মেয়ে শ্রেয়ার চুলে বেনি বাঁধছিলেন। অভিজিৎ গিয়ে নরমভাবে তাদের পাশে বসলেন এবং স্নেহ করে শ্রেয়াকে কোলে তুলে নিয়ে দিদির দিকে তাকালেন। সেখানে তিনি দিদির চোখে এক ধরনের একাকিত্বের ছাপ দেখতে পেলেন। দিদি জিজ্ঞেস করলেন, বলো ভাই, কী কথা? অভিজিৎ তার দিকে তাকিয়ে বললেন, দিদি, আপনার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। রাখি দিদি আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ বলো। অভিজিৎ বললেন, দিদি, আমি ভাবছিলাম বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন কাজের লোক রাখলে কেমন হয়। বাড়িতে অনেক কাজ থাকে, অদিতি একা সব সামলাতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ে। রাখি দিদি বললেন, দেখো অভিজিৎ, আমাদের তো আর খুব বড় পরিবার নয়, আমরা তো মাত্র 4 জন মানুষ। আমি তো শুরু থেকেই বাড়ির সব কাজ নিজেই করে আসছি, আর তোমার বাজেটও তো এমন নয় যে তুমি একজন কাজের লোক রাখতে পারবে। তোমার যতটুকু বেতন তা দিয়ে কেবল সংসারের খরচই চলে। এখনও তো আমার শ্রেয়া স্কুলে যায় না, যখন যাবে তখন তার পড়াশোনার খরচও যোগ হবে। অভিজিৎ বলল, দিদি, সংসারের খরচের পাশাপাশি আপনি তো কিছু সঞ্চয়ও করেছেন, সেগুলো আর কবে কাজে লাগবে? দিদি বললেন, অভিজিৎ, আমি সেই সঞ্চয় নিজের জন্য করিনি, তোমার ভবিষ্যতের জন্য করেছি। যখন তোমার সন্তান হবে তখন দায়িত্ব আরও বাড়বে, খরচও তোমার বেতনের চেয়ে বেশি হয়ে যাবে, তখন তুমি সব কিছু কীভাবে সামলাবে? আমি শুধু সেই কথা ভেবেই বলছি। তবে তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো। আমি তোমার বোন, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আর বাড়ির কাজের কথা বলছো, আমি তো আছি, আমি অদিতিকে বাড়ির কাজে সাহায্য করব। তুমি তো জানো এখন আর আমার শরীরে আগের মতো শক্তি নেই। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এত মারধর করেছিল যে তার যন্ত্রণা আজও শরীরে রয়ে গেছে। সেই কষ্টগুলো আমাকে ভেতর থেকে একেবারে দুর্বল করে দিয়েছে। আমি খুব বেশি কাজ করতে পারি না, কিন্তু তবুও অদিতিকে একা সব কাজ করতে দেব না। দিদির কথা শুনে অভিজিৎ রাজি হয়ে গেল। ঘরে ফিরে আসতেই আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি বললেন দিদি, কাজের লোক রাখার জন্য রাজি হয়েছেন তো? অভিজিৎ বলল, দেখো অদিতি, দিদি একদম ঠিকই বলছেন। আমি অবাক হয়ে বললাম, কি ঠিক বলছেন? তিনি বললেন, আমাদের তো ছোট পরিবার, বাড়ির কাজই বা কতটুকু, তুমি আর দিদি মিলে করে নিলেই হয়। আমরা যদি এইভাবে অযথা খরচ করি আর কাজের লোক রাখি তাহলে অল্প যে সঞ্চয় আছে সেটাও শেষ হয়ে যাবে। আমি দুহাত গুটিয়ে বললাম, আমি তো আগেই জানতাম আপনি শেষ পর্যন্ত দিদির কথাতেই রাজি হবেন। আমার কথা বা কষ্টের কোনো মূল্যই আপনার কাছে নেই। অভিজিৎ বলল, অদিতি, এমন কথা বলো না, কিন্তু দিদি যা বলছেন সেটাও তো ভুল নয়। তুমি অকারণেই রাগ করছো। রাগে আমি রান্নাঘরে চলে গেলাম। কাজের লোক অবশ্য এলো না, কিন্তু দিদি বাড়ির কাজে আমাকে সাহায্য করতে শুরু করলেন। বরং বেশিরভাগ কাজই আমি এখন রাখি দিদিকে দিয়েই করাতাম। অভিজিতের বাড়ি ফেরার সময় হলে আমি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত দেখাতাম। আমাকে দেখে অভিজিৎ ভাবতেন যে বাড়ির সব কাজ আমিই করছি। একদিন তো অভিজিৎ অফিসে যাওয়ার পর আমি মাথা ব্যথার অজুহাতে শুয়ে পড়েছিলাম। সেদিন বাড়ির সব কাজই দিদি করেছিলেন। সন্ধ্যায় আমি উঠে দেখি দিদি শ্রেয়াকে পড়াচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, এখন তোমার মাথা ব্যথা কেমন, কিছুটা ভালো লাগছে তো? আমি মাথায় হাত দিয়ে বললাম, জি দিদি, আগের চেয়ে কিছুটা ভালো। দিদি বললেন, তাহলে তুমি বিশ্রাম করো। অভিজিৎ এলে আমি তাকে বলবো যেন তোমাকে ডাক্তার দেখিয়ে আনে। আমি আগে শ্রেয়াকে পড়িয়ে নিই, তারপর রান্না শুরু করব। আমি বললাম, আরে না দিদি, এত গরমে আপনি রান্না করবেন কেন, আমি করে দিচ্ছি। তিনি বললেন, আচ্ছা, তোমার যেমন ইচ্ছে। কিছুক্ষণ পর তিনি শ্রেয়াকে নিয়ে পাশের বাড়ির রুচি বৌদির কাছে চলে গেলেন, আর আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। অভিজিৎ অফিস থেকে ফিরে সরাসরি জল খেতে রান্নাঘরে এলেন। রান্না করতে করতে আমার জামাকাপড় ঘামে ভিজে গিয়েছিল। আমাকে দেখে তিনি বললেন, আজ তো দেখি আমার স্ত্রী রান্না করছে। আমি বললাম, আজ আমি আপনার পছন্দের খাবার বানিয়েছি। অভিজিৎ হেসে বললেন, এ তো খুব ভালো কথা, কিন্তু আগে বাইরে এসে বসো, দেখো ঘামে পুরো ভিজে গেছো। শ্রেয়া আর দিদি কোথায়, দেখা যাচ্ছে না। আমি বললাম, জানি না, মা মেয়ে কোথাও বেরিয়েছে বোধহয়। যাই হোক,
দিদির তো আর কোনো কাজ নেই। এ কথা বলার পর হঠাৎ আমার মাথা ঘুরে উঠল। আমি পড়ে যাওয়ার আগেই অভিজিৎ আমাকে ধরে ফেললেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, অদিতি, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আমি কপালে হাত রেখে বললাম, জানি না, সকাল থেকে মাথাটা খুব ব্যথা করছে। অভিজিৎ বললেন, তাহলে আমাকে কেউ জানালো না কেন? অন্তত একটা ফোন তো করতে পারতে, আমি এসে তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে যেতাম। আমি বললাম, দিদি বলেছিলেন আপনি সন্ধ্যায় বাড়ি ফিরলে আপনিই আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেন, তাই ফোন করিনি। ভাবলাম দিদি হয়তো রাগ করবেন। অভিজিৎ বললেন, এতে রাগ করার কি আছে? তুমি আমার স্ত্রী, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। চলো এখনই ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি বললাম, অভিজিৎ, আমি ঠিক আছি, ডাক্তার দেখানোর দরকার নেই। তিনি বললেন, দরকার আছে, তাড়াতাড়ি কাপড় বদলাও। দিদিকে কিছু না বলেই তিনি আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন। চেক আপের পর ডাক্তার যে খবর দিলেন তা শুনে অভিজিৎ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি আমার হাত ধরে বললেন, আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখের খবর দিলে। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আমরা বাড়ি ফিরে এলাম। দিদি উঠোনে চেয়ার পেতে বসেছিলেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আরে, তোমরা কোথায় গিয়েছিলে আমাকে না বলে? আমি কিছু বলার আগেই অভিজিৎ বললেন, আপনি আমাকে ফোন করে জানালেন না কেন যে অদিতির শরীর খারাপ? এত গরমে সে রান্না করছিল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ভালো হয়েছে আমি তখন বাড়িতে ছিলাম, নইলে কী যে হতো। সৌভাগ্যবশত বড় ক্ষতি হওয়ার আগেই সব সামলে গেছে। দিদি কিছু বলতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তার কথা কেটে দিয়ে বললাম, দিদি, আপনার জন্য একটা সুখবর আছে, আপনি পিসি হতে চলেছেন। দিদি ভীষণ খুশি হয়ে গেলেন, আনন্দে আমাকে জড়িয়ে ধরে বললেন, সত্যি? তারপর বললেন, তুমি বসো, আমি এখনই মিষ্টি নিয়ে আসছি। অভিজিৎ বললেন, দিদি, এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে। ডাক্তার অদিতিকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন, এখন ওর দেখাশোনার দায়িত্ব আপনার। দিদি বললেন, তুমি একদম চিন্তা করো না, আমি ওর খুব ভালো যত্ন নেব। আমি তো শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার ভাইয়ের সন্তানকে কোলে নিতে পারবো। আচ্ছা, তুমি অদিতিকে নিয়ে ঘরে যাও, ও একটু বিশ্রাম করুক। আমি এখনই মিষ্টি এনে পাড়ায় বিলিয়ে দিচ্ছি। আর শ্রেয়া, তুমি কিন্তু তোমার মামিকে একদম বিরক্ত করবে না। তোমরা দুজন ঘরে যাও, আমি খাবারও ঘরেই দিয়ে আসবো। আর অদিতি, আমার একটা কথা শোনো, সাবধান, ঘর থেকে বেরোনোর কথাও ভাববে না, যতটা সম্ভব বিশ্রাম নাও। অভিজিৎ আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখন থেকে তোমাকে আমি রান্নাঘরে একদম দেখতে চাই না। আমি চাই না তুমি তোমার শরীর নিয়ে সামান্য অবহেলা করো। দিদি তো আছেই, উনি সব সামলে নেবেন। তুমি শুধু নিজের আর আমাদের আসতে থাকা ছোট্ট অতিথির খেয়াল রেখো, এটাই এখন তোমার কাজ। আমি আদুরে ভঙ্গিতে বললাম, তাহলে কি এখন থেকে শুধু বিছানায় পড়ে থাকবো? ছোটোখাটো কাজ করলে ক্ষতি কি? বেচারি দিদি একা কষ্ট পাবে। তার ওপর ওনার একটা ছোট মেয়েও আছে, ওরও তো অনেক কাজ। দিদির তো বেশি কাজ করার অভ্যাসও নেই, সারাদিন তো আমিই বাড়িটা সামলাই। অভিজিৎ বললেন, এসব ছাড়ো, বলো কি খেতে ইচ্ছে করছে, আমি এখনই বাইরে থেকে নিয়ে আসি। আমি মুখ বাঁকিয়ে বললাম, আসলে কিছু খেতে ইচ্ছে করছে না, একটু বিশ্রাম করতে চাই। অভিজিৎ আমাকে শুইয়ে দিয়ে বললেন, আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি একটু বাইরে যাচ্ছি। প্রথম 2-4 দিন আমি কোনো কাজই করিনি। আমার ননদই রান্না থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সব নিজে করতেন। আমি খুব খুশি ছিলাম, অন্তত মা হওয়ার অজুহাতে কাজ থেকে মুক্তি পেয়েছি, নইলে তিনি কোনো না কোনো কাজ আমাকে দিয়েই করাতেন। আমি প্রতিদিনের গৃহস্থালির কাজে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। কখনো কখনো মনে হতো মুখের ওপর জবাব দিয়ে দিই, কিন্তু স্বামীর জন্য নিজেকে সংযত রাখতাম। আরেকটা বিষয় আমাকে খুব কষ্ট দিত, মাসের শেষে অফিস থেকে বেতন পাওয়ার পর অভিজিৎ নিজের জন্য সামান্য কিছু হাত খরচ রেখে পুরো বেতনটাই রাখি দিদির হাতে তুলে দিতেন। এই ব্যাপারটা আমাকে ভীষণ অস্বস্তি দিত। শেষ পর্যন্ত দিদির এই টাকার ওপর কী অধিকার আছে? তিনি তো এই বাড়ির মেয়ে, মালিক নন। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে অভিজিৎ কেন নিজের পুরো বেতন বোনের হাতে তুলে দেন। আর আমারও ভালো লাগতো না যে নিজের ছোটোখাটো প্রয়োজনের জন্য আমাকে স্বামীর সামনে হাত পাততে হয়। আমি এখন এই বাড়িতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইতাম এবং আমার ননদ ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে চাইতাম, কারণ আমার মতে তারা এই বাড়ির সদস্য ছিল না। হয় তারা এই বাড়ি ছেড়ে চলে যাক, নয়তো আবার বিয়ে করে নিজের সংসার গড়ুক। এই বাড়ি আর আমার স্বামীর বেতনের ওপর শুধু আমারই অধিকার ছিল। এই মাসেও আগের মতো অভিজিৎ তার বেতন এনে আমার পাশে বসে থাকা দিদির হাতে তুলে দিল। দিদি আমার দিকে তাকালেন, হয়তো তিনি আমার মনের কথা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, অভিজিৎ, এবার তোমার এই দায়িত্বটা তোমার স্ত্রীর ওপর দাও।
এখন তো এই বাড়ির গৃহকর্ত্রী অদিতি, আমার আর এসব দায়িত্ব সামলানোর শক্তি নেই। তোমার বেতন অদিতিকে দাও, ও নিজের মতো করে সংসার চালাবে। আমি মনে মনে খুব খুশি হয়ে গেলাম। দিদি যেন আমার মনের কথাই বলে দিলেন। কিন্তু তখনই আমার স্বামী বললেন, না দিদি, আপনি যেমন এতদিন এই বাড়ির বড় এবং গৃহকর্ত্রী ছিলেন তেমনই থাকবেন। শুরু থেকে আজ পর্যন্ত আপনি এই বাড়ি খুব সুন্দরভাবে সামলেছেন। আমি আশা করি ভবিষ্যতেও সামলাবেন। তাই বাড়ির ব্যবস্থা যেমন চলছিল তেমনই চলতে দিন। আর অদিতির যা প্রয়োজন হয় আমি তো এনে দিই, তাহলে ওর এই টাকার কি দরকার? আপনি এগুলো নিজের কাছেই রাখুন। আমি রাগে উঠে নিজের ঘরে চলে গেলাম। অভিজিৎ আমাকে রেগে যেতে দেখে আমার পেছন পেছন ঘরে এলেন। কাছে এসে বললেন, কি হয়েছে? এইভাবে উঠে চলে এলে কেন? তোমার রাগের কারণ কি? আমি বিরক্ত হয়ে বললাম, আমার রাগ হওয়ার কারণ কি হওয়া উচিত? এই যে আমি এই বাড়ি চালানোর যোগ্য নই, নাকি এই যে আপনার বেতনের ওপর আমার কোনো অধিকার নেই? একজন স্ত্রীর তার স্বামীর উপার্জনের ওপর সবচেয়ে বেশি অধিকার থাকে, কিন্তু আমার তো মনে হয় আপনার উপার্জনের ওপর আমার কোনো অধিকারই নেই। তাই তো আপনি আপনার বোনকে আমাকে এই অধিকার দিতে বাধা দিলেন। অভিজিৎ আমাকে সোফায় বসিয়ে বললেন, দেখো, এই বাড়ি শুরু থেকেই দিদি চালিয়ে আসছেন। সংসার খরচ সম্পর্কে ওনার ভালো ধারণা আছে। উনি সব কিছু সুন্দরভাবে সামলে নেন। আমি এই বাড়ির একমাত্র ছেলে, আর দিদিরও একমাত্র ভরসা। আমার উপার্জনের ওপর যতটা অধিকার তোমার, ততটাই দিদিরও আছে। কারণ এই পৃথিবীতে আমি ছাড়া তার আর কেউ নেই। উনিই আমাকে এমনভাবে বড় করেছেন যে আজ আমি একটা ভালো চাকরি করতে পারছি। মা বাবা তো আগেই ছিলেন না, দিদিও যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমি পথে পথে ঘুরে বেড়াতাম। আর তোমার কথা বলতে গেলে, তোমার যা দরকার হয় আমি তো এনে দিই। আমি কখনো তোমার কোনো প্রয়োজন অস্বীকার করিনি। আচ্ছা, এসব বাদ দাও। আজ আমরা কোথাও ঘুরতে যাব, সঙ্গে একটু কেনাকাটাও করব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এ কথা শুনেই আমার মেজাজ একেবারে বদলে গেল। ছোটোবেলা থেকেই আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগতো, তাই আমি তাড়াতাড়ি তৈরি হতে উঠে পড়লাম। একদিন আমি আমার বাপের বাড়ির সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলাম। বিয়ের পর থেকে তারা কেউই আমার বাড়িতে আসেনি, এবার প্রথমবার আসছিল। আমি চেয়েছিলাম তাদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকুক। আমি রাখি দিদিকে বাজারের জিনিসের একটা তালিকা দিয়ে বললাম, দিদি, আপনি বাজার থেকে এগুলো নিয়ে আসবেন। শ্রেয়াকে আমি বাড়িতেই আটকে রেখেছিলাম। মনে মনে ভাবছিলাম, দিদি চলে গেলে ওকে দিয়ে কিছু কাজ করিয়ে নেব। সারাদিন শুধু এদিক ওদিক খেলেই বেড়ায়, কোনো কাজ করে না। দিদি তালিকা নিয়ে বাজারে গেলেন, কিন্তু ফিরে আসার পর তার মুখ ভার ছিল। তিনি রাগ করে জিনিসপত্র নামিয়ে রেখে বললেন, দোকানদাররা এমন দাম বাড়িয়ে দিয়েছে যে বুঝতে পারি না কি কিনবো আর কি বাদ দেব। তারপর আমাকে ডেকে বললেন, অদিতি, আমি জিনিসপত্র নিয়ে এসেছি। আমি জিনিসগুলো দেখে বললাম, দিদি, সব জিনিস তো আনেননি। আমি যা লিখে দিয়েছিলাম তার কিছু আছে, কিছু নেই। দিদি বিরক্ত হয়ে বললেন, তুমিই বলো আমি কি করব? অভিজিৎ কি আমাকে লাখ লাখ টাকা দেয় যে কাগজের মতো টাকা ওড়াবো? যা এনেছি তা দিয়েই কাজ চালাও। আমি বললাম, দিদি, আজ প্রথমবার আমার বাড়ির লোকেরা এখানে আসছে। আমি চাই না কোনো কিছুর অভাব থাকুক। দিদি বললেন, বাড়িতে যা আছে তা দিয়েই ভালো খাবার তৈরি করা যাবে। অদিতি, আমাদের সামর্থ্য অনুযায়ী চলতে হবে। আয়ের চেয়ে বেশি খরচ করলে পরে আমাদেরই সমস্যা হবে। আমি বললাম, থাক দিদি, আমার মনে হয় আমার বাড়ির লোকেদের এখানে আসা আপনার ভালো লাগেনি। ঠিক আছে, আমি তাদের আসতে নিষেধ করে দিচ্ছি। দিদি বললেন, অদিতি, আমি তো এমন কিছু বলিনি। আমি শুধু বলছি যা আছে তা দিয়েই ভালো রান্না করো। আমি রেগে বললাম, আপনি কে আমাকে সিদ্ধান্ত শোনানোর? এই বাড়ি আমার, আর আমি আমার মতো করে চলবো। আপনার তো বিয়ে হয়েছিল, কিন্তু সেটা টিকিয়ে রাখতে পারেননি। তারপর ভাইয়ের বাড়িতে এসে বসে আছেন, তার উপার্জনের টাকায় জীবন কাটাচ্ছেন, সঙ্গে আপনার মেয়েকেও নিয়ে এসেছেন, আর এখন আমাকে শেখাচ্ছেন কি করা উচিত আর কি নয়। দিদি হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি কিছু বলার আগেই আমি জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। সেদিন তার ওপর আমার ভীষণ রাগ হচ্ছিল। সন্ধ্যায় অভিজিৎ বাড়ি ফিরতেই আমি কাঁদার অভিনয় শুরু করলাম। আমি বললাম, অভিজিৎ, দেখুন তো, বিয়ের পর প্রথমবার আমার পরিবার এখানে আসছে। আমি দিদিকে বাজারের তালিকা দিয়েছিলাম, উনি কিছু জিনিস এনেছেন, কিছু আনতেই অস্বীকার করেছেন। এখন বলুন আমি কার কাছে যাব? তার ওপর উনি আমার সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। বলেছেন আমি নাকি বাড়িতে এসে খুব অপচয় শুরু করেছি। আপনিই বলুন, আমার পরিবার প্রথমবার আসছে, যদি ভালো খাবার না হয় তাহলে শুধু আমার নয়, আপনারও তো অসম্মান হবে। আমার কথা শুনে অভিজিৎ ভীষণ রেগে গেলেন এবং সরাসরি দিদির ঘরে চলে গেলেন। দিদি তখন তার মেয়ে শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন।
কারণ আমার কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আমি ইতিমধ্যেই ভাই বোনের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছিলাম। আমি দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে তাদের কথা শুনতে লাগলাম। অভিজিৎ বলছিলেন, দিদি, আমি কি এই জন্যই আমার বেতন আপনার হাতে দিই, যাতে আপনি আমার স্ত্রীর প্রয়োজন মেটাতে না পারেন? অদিতি আপনাকে তালিকা দিয়েছিল, আপনার সব জিনিস আনা উচিত ছিল। যদি ভালো রান্না না হয় তাহলে ওরা আমাদের সম্পর্কে কী ভাববে? আর আপনি নাকি আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। দিদি বললেন, তুমি তোমার স্ত্রীর কথায় বিশ্বাস করছো? আমি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, বরং সেই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আর কে কি ভাববে ভাবুক, তোমার বেতনের কথা বলছো, সেটা তোমার স্ত্রীকেই দিয়ে দাও, যাতে সে প্রতিদিন তার বাপের বাড়ির লোকদের খাওয়াতে ডাকে। অভিজিৎ অবাক হয়ে বললেন, দিদি, আপনি এসব উল্টোপাল্টা কথা কবে থেকে বলতে শুরু করলেন? দিদি কাঁদতে কাঁদতে বললেন, যেদিন থেকে তোমার স্ত্রী তোমার কানে কথা ঢালতে শুরু করেছে সেদিন থেকে। অভিজিৎ, আমি তোমার বড় বোন, এই বাড়ি যেমন তোমার তেমন আমারও। আমি সব সময় তোমার ভালো চাই, তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবি, তাই হিসেব করে চলি। নইলে যদি অযথা টাকা খরচ করতে শুরু করি, তোমার যা বেতন তাতে এক সপ্তাহ চলবে না। সেদিন ভাই বোনের মধ্যে অনেক তর্ক হয়েছিল। যখন আমার পরিবারের লোকেরা এলো, দিদি তাদের সঙ্গেও খুব একটা ভালোভাবে কথা বলেননি। সেই কারণে আমার তার ওপর আরও রাগ হয়েছিল। এর কিছুদিন পর হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। অভিজিৎ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার কঠোরভাবে বলে দিয়েছিলেন যে আমি কোনো রকম বাড়ির কাজ করব না, সম্পূর্ণ বিশ্রামে থাকব। অভিজিৎ আমার ওপর রাগ করেছিলেন। তিনি কড়া ভাষায় বলে দিয়েছিলেন, যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। আমার অসুস্থ হওয়ার কিছুদিন পর আমার ননদের শরীরও খারাপ থাকতে শুরু করলো, কারণ ভাই আর বৌদির আচরণ তাকে এত কষ্ট দিয়েছিল যে তিনি সবসময় দুঃখে ডুবে থাকতেন। এখন এই বাড়িতে থাকাটাই তার কাছে লজ্জার মনে হতো। তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং নিজের মেয়েকেও পাশে রাখতেন। বাড়ির কোনো কাজ করতেন না। আর আমিও সারাদিন নিজের ঘরে শুয়ে থাকতাম। কিন্তু অভিজিতের বাড়ি ফেরার সময় হলেই কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যেতাম এবং প্রতিদিন অসুস্থতার নতুন নতুন অজুহাত খুঁজে বের করতাম। অভিজিৎ আমার কথাগুলো সত্যি বলে বিশ্বাস করতেন এবং প্রায় প্রতিদিনই নিজের দিদির সঙ্গে ঝগড়া করতেন। তিনি বলতেন, দিদি, আপনি তো ভালো করেই জানেন অদিতির শরীর ভালো থাকে না, অন্তত ওর একটু খেয়াল রাখুন, ও সারাক্ষণ কাজের মধ্যে লেগে থাকে। দিদি শুধু ভাইয়ের এসব রাগ ভরা কথা শুনে কাঁদতেন, তবুও বাড়ির এক দুটো কাজ করার চেষ্টা করতেন। কিন্তু এখন তার শরীরও ভালো থাকতো না। একদিন তিনি অভিজিৎকে বললেন, আমার হাঁটুতে খুব ব্যথা করছে, ভাবছিলাম তোমাকে বলবো আমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে। জানি না কেন হঠাৎ এই ব্যথা শুরু হলো, কিন্তু নিজের আস্তে থাকা সন্তানের ভালোবাসার কাছে অভিজিতের কাছে যেন অন্য সব সম্পর্ক গুরুত্ব হারিয়ে ফেলেছিল। এখন তিনি ছোট ছোট বিষয়েও বিরক্ত হয়ে যেতেন, আর আমিও কোনো সুযোগ ছাড়তাম না দিদিকে অপমানিত করানোর। আগে অভিজিৎ নিজের দিদির সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতেন না, কিন্তু এখন সব কিছু আমার সঙ্গে আলোচনা করেই করতেন। মাসের শেষে বেতন পেলেও তা এনে আমার হাতে তুলে দিতেন। আমি যেন অভিজিৎকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছিলাম। একদিন সকালে আমি আর অভিজিৎ নাস্তা করছিলাম, তখন দিদি নিজের ঘর থেকে বের হলেন। দুই হাঁটুতে হাত রেখে কষ্ট করে ঝুঁকে ঝুঁকে হাঁটছিলেন। হঠাৎ করেই তিনি মেঝেতে পড়ে গেলেন। অভিজিৎ মুখের খাবার ফেলে দিয়ে তাড়াতাড়ি দিদিকে তুলে ঘরে নিয়ে গেলেন। তারপর আমাকে বললেন, তুমি দিদির কাছে থাকো, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার পরীক্ষা করে জানালেন যে তার ইউরিক অ্যাসিডের সমস্যা হয়েছে, সেই কারণেই হাঁটুতে সবসময় ব্যথা থাকে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন, যেগুলো বেশ দামি ছিল। অভিজিৎ এসে আমাকে বললেন, দিদির ওষুধের জন্য কিছু টাকা দরকার। আমি বললাম, এখন তো মাসের মাঝামাঝি সময়, আমার কাছে এত টাকা নেই, সব খরচ হয়ে গেছে। অভিজিৎ অবাক হয়ে বললেন, তুমি কি এক মাসের বেতন 15 দিনেই শেষ করে ফেলেছো? এইভাবে কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে দিদির ওষুধ কিনে দিচ্ছি। এই ওষুধ তো প্রতি সপ্তাহতেই লাগবে। আমি বললাম, অভিজিৎ, যদি প্রতি মাসে ওষুধের পেছনে এত টাকা খরচ হয় তাহলে সংসার চলবে কিভাবে? আর কয়েক মাস পরেই তো আমাদের সন্তান পৃথিবীতে আসবে, তখন খরচ আরও বেড়ে যাবে। অভিজিৎ বললেন, আমি কিছু জানি না, যা চলছে চলতে দাও, ভবিষ্যতের কথা পরে দেখা যাবে। দিদি এখন প্রায় সবসময় বিছানায় পড়ে থাকতেন। তার মেয়ে শ্রেয়াকেও আর কেউ ঠিকমতো খাওয়াতো না। সে বারবার মায়ের কাছে খাবার চাইতো। দিদি কখনো কষ্ট করে তাকে খেতে দিতেন, আবার কখনো দিতে পারতেন না। আমার কাছে আসার সাহসও তার ছিল না, কারণ আমি তাকে সব সময় বকাঝকা করতাম।
এখন আমি দিদিকেও তিরস্কার করতে শুরু করেছিলাম, কারণ আমার মনে হতো তিনি আমাদের জন্য বোঝা হয়ে গেছেন। তার ওপর এত ওষুধের খরচ। আমি আমার স্বামীকে সম্পূর্ণভাবে ননদের বিরুদ্ধে করে দিয়েছিলাম। এখন অভিজিতের অবস্থা এমন ছিল যে তিনি আসা যাওয়ার সময় দিদির দিকে তাকিয়েও দেখতেন না। একদিন আমার ননদ আমাকে বললেন, অদিতি, আমার সঙ্গে এমন অত্যাচার করো না। এই পৃথিবীতে আমার আর আমার মেয়ের অভিজিৎ ছাড়া আর কেউ নেই। তুমি আমার ভাইকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। ঈশ্বরকে ভয় করো। দিদির এই তিক্ত কথাগুলো শুনে আমার খুব রাগ হয়েছিল। আমি তাকে অনেক অপমানজনক কথা বলেছিলাম এবং মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে এবার তাকে ও তার মেয়েকে বাড়ি থেকে বের করেই ছাড়ব। তার জন্য আমাকে যা করতে হোক করব। একদিন সন্ধ্যায় আমি অসুস্থ হওয়ার ভান করলাম। অভিজিৎ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, আজ আবার দিদি পড়ে গিয়েছিলেন। আমি তাকে ধরে বিছানায় শুইয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ আমার শরীর খুব খারাপ হয়ে গেল। এই কথা বলে আমি কান্না শুরু করলাম। আপনি তো জানেন, দিদি বলে আমি নাকি অসুস্থতার অজুহাত দিই। আমি তাকে বলেছিলাম ডাক্তার আমাকে ভারী কিছু তুলতে নিষেধ করেছেন। তবুও তিনি বললেন, আমাকে তুললে তোমার সন্তান কি মারা যাবে নাকি? এই কথা শুনে অভিজিৎ একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি বললেন, অদিতি, আজ থেকে তুমি দিদির কোনো কাজ করবে না। তার যাই হোক, তুমি তার কাছেও যাবে না। আমি চুপি চুপি চোখের জল মুছে মনে মনে হাসলাম। এখন আমার একটাই লক্ষ্য ছিল, আমার ননদ আর তার মেয়েকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া। তবে এই কথা আমি সরাসরি অভিজিৎকে বলতে পারতাম না। তাই ঘুরিয়ে ফিরিয়ে তাকে বোঝালাম যে এই অবস্থায় আমি আর দিদির দেখাশোনা করতে পারছি না, তার মেয়েরও সব কাজ সামলাতে পারছি না। আমি বললাম, একটা আশ্রম আছে যেখানে শিশুদের ভালোভাবে মানুষ করা হয়, অসহায় নারী পুরুষদেরও আশ্রয় দেওয়া হয়, সেখানে তাদের খুব ভালো যত্ন নেওয়া হয়। আপনি চাইলে দিদি আর শ্রেয়াকে কিছুদিনের জন্য সেখানে রেখে আসতে পারেন। এতে তাদেরও মন ভালো থাকবে, আর আমার ডেলিভারি হয়ে গেলে আমরা আবার তাদের বাড়িতে নিয়ে আসব। অভিজিৎ বললেন, অদিতি, দিদি কি সেখানে যেতে রাজি হবেন? আমি বললাম, কেন হবেন না? আপনি বুঝিয়ে বলুন যে আমার ডেলিভারির পর আবার নিয়ে আসবেন। উনি আপনার কথা নিশ্চয়ই বুঝবেন। অভিজিৎ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, সকালে দিদির সঙ্গে কথা বলবো। পরদিন সকালে তিনি দিদির ঘরে গেলেন। তখন দিদি মাত্র ঘুম থেকে উঠেছেন। অভিজিতের খুব কষ্ট হচ্ছিল কিভাবে বিষয়টা বলবেন। দিদি তাকে দেখে বললেন, তুমি কি আমার সঙ্গে কোনো কথা বলতে চাও? অভিজিৎ চুপ করে রইলেন। দিদি আবার বললেন, আমার মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো, বলো কি হয়েছে? অভিজিৎ বললেন, দিদি, আপনি তো জানেন অদিতির গর্ভাবস্থার শেষ সময় চলছে। তার অবস্থা খুবই জটিল। ডাক্তার কঠোরভাবে বলেছেন সে কোনো ভারী কাজ করবে না। সারাদিন বাড়িতে ও ছাড়া আর কেউ থাকে না যে আপনার দেখাশোনা করবে। শ্রেয়ারও অনেক কাজ থাকে। তাই আমি ঠিক করেছি আপনাকে একটা আশ্রমে রেখে আসব। এ কথা শুনে দিদির মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। গভীর কষ্ট নেমে এলো তার চোখে। অভিজিৎ তাড়াতাড়ি বললেন, দিদি, চিন্তা করবেন না। অদিতির ডেলিভারি হয়ে গেলেই আমি আপনাকে আবার বাড়ি নিয়ে আসব। কিন্তু সেই মুহূর্তে একজন বোনের হৃদয় ভেঙে গিয়েছিল। ভাইয়ের ওপর তার যে অগাধ বিশ্বাস ছিল, সেদিন তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দিদি ধীরে ধীরে বললেন, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। তবে হয়তো আর কোনো দিন আমাকে বা আমার মেয়েকে এখানে নিয়ে আসবে না, কিন্তু তুমি আমাদের দেখতে আসবে, কারণ তুমি আমার চোখের শান্তি। এই কথা শুনে অভিজিতের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি এসব করতে চাইছিলেন না, কিন্তু নিজের বাধ্যবাধকতার কারণে দিদিকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। দিদি ভাইয়ের মাথায় হাত রেখে বললেন, কবে যেতে হবে? অভিজিৎ বললেন, এখনই। দিদি বললেন, ঠিক আছে, আমি শ্রেয়ার আর নিজের জিনিসপত্র গুছিয়ে নিই। অভিজিৎ বললেন, না, আপনি কষ্ট করবেন না, আমি অদিতিকে বলছি। আমি তাড়াতাড়ি তাদের কাপড় চোপড়, ওষুধপত্র আর শ্রেয়ার কয়েকটা খেলনা গুছিয়ে দিলাম। আমি দেখছিলাম তাদের চোখই বলে দিচ্ছে তাদের হৃদয়ের ওপর কী ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু তাতে আমার কোনোই যায় আসে না, বরং আমি খুব খুশি ছিলাম। ভাবছিলাম এবার অভিজিৎ দিদি আর শ্রেয়াকে আশ্রমে রেখে আসবে, আর আমি একা বাড়িতে নিশ্চিন্তে রাজত্ব করব। কিছুদিন পর এক গভীর রাতে হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। অভিজিৎ আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। আমাকে জরুরি বিভাগে ভর্তি করানো হলো। সেখানে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিলাম। অভিজিৎ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি পুরো হাসপাতালে মিষ্টি বিলিয়েছিলেন। আমার কপালে চুমু খেয়ে বললেন, আমাকে এত বড় সুখ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি হেসে বললাম, আচ্ছা বলুন তো, আমাদের মেয়ে কার মতো দেখতে হয়েছে? অভিজিৎ কপাল চুলকে বললেন,
একেবারে তার পিসির মতো দেখতে হয়েছে। আমি বিরক্ত হয়ে বললাম, আমার মেয়ে তো আমার মতোই হবে, অন্য কারো মতো কেন হবে? অভিজিৎ বললেন, সে অন্য কেউ নয়, আমার বোন। অদিতি, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? আমি তাড়াতাড়ি বিষয় পাল্টে বললাম, আচ্ছা আমরা বাড়ি ফিরব কবে? তিনি বললেন, আর একটু পরেই, কিছু ফর্মালিটিস বাকি আছে, সেগুলো শেষ করেই আমি আসছি। ডেলিভারির পরে যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। আমাকে আর কেউ কোনো বিষয়ে বাধা দিচ্ছে না। এখন এই বাড়ির একমাত্র গৃহকর্ত্রী আমি ছিলাম। একদিন অভিজিৎ আমাকে বললেন, অদিতি, আমি কি গিয়ে দিদি আর শ্রেয়াকে ফিরিয়ে নিয়ে আসব? এখন তো তুমিও পুরোপুরি সুস্থ হয়ে গেছো। তাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে তাদের ভাইজিকে দেখতে, কোলে নিয়ে আদর করতে। আমি বললাম, অভিজিৎ, আর এসব কথা বলবেন না। এই বাড়িতে হয় উনি থাকবেন, নয়তো আমি আর আমার মেয়ে থাকব। অভিজিৎ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, অদিতি, তুমিই তো বলেছিলে তোমার ডেলিভারির পর আমরা দিদিকে ফিরিয়ে আনবো। এখন তো আমাদের মেয়েরও 2 মাস বয়স হয়ে গেছে। ওরা সেখানে অনাথদের মতো জীবন কাটাচ্ছে, আর বেচারি শ্রেয়া, সে তো একেবারে নিষ্পাপ। আমি বললাম, আমি কিছু শুনতে চাই না, শুধু এটুকুই জানি, যদি দিদি এই বাড়িতে আসেন তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। অভিজিৎ রাগে মুঠি শক্ত করে সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে তিনি খুব চুপচাপ হয়ে গেলেন। আমার সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, সময়ও দিতেন না। আমি জানতাম দিদিকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারার কারণেই তিনি এমন করছেন, কিন্তু আমিও নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। আমি জানতাম অভিজিৎ কখনোই আমাকে আর আমাদের মেয়েকে ছেড়ে যেতে পারবেন না। এই বিশ্বাসই আমাকে বাড়িতে আরও শক্ত অবস্থান দিয়েছিল। এখন আমি সারাদিন বাড়ির কাজ করতাম, পাশাপাশি মেয়েরও দেখাশোনা করতাম। কিছুদিন ধরে আমার কোমরে হালকা ব্যথা শুরু হয়েছিল। প্রথমে ভেবেছিলাম ডেলিভারির কারণে হচ্ছে, পরে নিজে থেকেই সরে যাবে, কিন্তু ব্যথাটা স্থায়ী হয়ে গেল। ধীরে ধীরে তা বাড়তে লাগলো। একসময় কষ্ট আমার সহ্যের বাইরে চলে গেল। এক রবিবার আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ কোমরে ভীষণ ব্যথা শুরু হলো। অভিজিৎ তখন ঘরে ঘুমাচ্ছিলেন। আমার চিৎকার শুনে ছুটে এলেন। ব্যথায় আমি দাঁড়াতেও পারছিলাম না, পুরো শরীর কাঁপছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, অভিজিৎ, আমাকে বাঁচান, আমার কোমরে খুব ব্যথা করছে। তিনি বললেন, তুমি সাহস রাখো, 1 মিনিট বসে থাকো, আমি দিশাকে ঘর থেকে নিয়ে আসি, তারপর আমরা ডাক্তারের কাছে যাব। ব্যথার কারণে আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছিল না। অভিজিৎ তাড়াতাড়ি বিভিন্ন পরীক্ষা করালেন। রিপোর্ট আসতে কিছুটা সময় লাগলো। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। অভিজিৎ সান্ত্বনা দিয়ে বললেন, অদিতি, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর তিনি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছিলেন। আমার বুক ধড়ফড় করছিল, মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো খারাপ খবর আছে। অভিজিৎ জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, সব ঠিক আছে তো? চিন্তার কিছু নেই তো? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনার মেরুদণ্ডে ফাটল ধরেছে। আমার যেন পৃথিবীটাই ভেঙে পড়ল। ডাক্তার আরও বললেন, ধরুন কোনো পাথরের আঘাত করলে যেমন ফাটল ধরে, আপনার মেরুদণ্ডের অবস্থাও তেমন হয়েছে। নিশ্চয়ই কোনো সময় আপনি কোমরের ওপর জোরে পড়েছিলেন বা কোনো দুর্ঘটনা ঘটেছিল। আমি বললাম, না ডাক্তার সাহেব, এমন কিছু তো হয়নি। অভিজিৎ উদ্বিগ্ন হয়ে বললেন, এর চিকিৎসা কি? ওষুধে কি ঠিক হয়ে যাবে? ডাক্তার মাথা নেড়ে বললেন, না, শুধু ওষুধে হবে না, অপারেশন করতে হবে। বাড়ি ফেরার পথে আমি ক্রমাগত কাঁদছিলাম। অভিজিৎ আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু তখন কোনো সান্ত্বনাই আমার ভালো লাগছিল না। আমি গাড়ির সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বললাম, অভিজিৎ, জানেন আমার সঙ্গে এসব কেন হচ্ছে? তিনি বললেন, কেন? আমি বললাম, কারণ আমি দিদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। সবসময় আপনাকে তার বিরুদ্ধে উস্কে দিয়েছি, তাকে বাড়ি থেকে বের করে আশ্রমে পাঠিয়েছি। এগুলো আমার পাপের শাস্তি। অভিজিৎ বললেন, তুমি দিদির সঙ্গে যাই করে থাকো, তিনি কখনো তোমাকে অভিশাপ দেবেন না। আমি তাকে খুব ভালো করেই চিনি। তিনি জানেন তার ভাইয়ের সুখ তোমার মধ্যেই আছে। আমি বললাম, অভিজিৎ, একটা কথা শুনবেন? তিনি বললেন, বলো। আমি বললাম, চলুন আশ্রমে যাই, দিদি আর শ্রেয়াকে নিয়ে আসি। আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। হয়তো ঈশ্বর আমার কষ্ট কিছুটা কমিয়ে দেবেন, কারণ আমি তাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমরা আশ্রমে গেলাম। দিদিকে আগের চেয়ে অনেক বেশি দুর্বল দেখাচ্ছিল। শ্রেয়া আমাদের দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল এই বিচ্ছেদ তাদের সময়ের আগেই বুড়ো করে দিয়েছে। দিদিকে দেখেই আমি তার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম এবং নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইতে লাগলাম। আমি দিশাকে তার কোলে দিলাম। তিনি তাকে দেখে খুব খুশি হলেন।
শ্রেয়াও বারবার তাকে আদর করতে লাগলো। দিদি বললেন, আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমরা আর তোমাদের সঙ্গে বাড়ি ফিরব না। এখানেই আমরা ভালো আছি। বাড়ি গিয়ে আমি আর বোঝা হতে চাই না। আমি কাঁদতে কাঁদতে বললাম, দিদি প্লিজ এমন বলবেন না, এতে অভিজিতের কোনো দোষ নেই। আজও তিনি আপনাকে ভীষণ সম্মান করেন, আমিই তাকে আপনার বিরুদ্ধে করেছি। দিদি এখন আমাদের আপনার খুব দরকার। আমি চাই না শ্রেয়ার ভবিষ্যৎও এখানে নষ্ট হোক। আপনি আমাদের সঙ্গে চলুন। আপনি তো অভিজিৎকে শুধু ভাই নয়, নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাহলে কি আমাদের ভুলগুলো ক্ষমা করতে পারবেন না? আমি আর কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না। অভিজিৎও বললেন, দিদি এখন শুধু আমাদের নয়, আমাদের মেয়েরও আপনাকে দরকার। দিদি একটু হেসে বললেন, আচ্ছা আমি যাব, তবে তোমাদের জন্য নয়, শুধু আমার ভাইজির জন্য। ওকে দেখার পর এখানে আর মন টিকবে না। দিদি আর শ্রেয়া বাড়িতে ফিরে আসার পর আমি আর অভিজিৎ খুব খুশি ছিলাম, তবে আমার মনে গভীর অনুশোচনা ছিল। কারণ অপারেশনের পর দিদি আমার এত যত্ন নিয়েছিলেন যে আমি লজ্জায় মাথা তুলতে পারতাম না। শ্রেয়া সারাদিন আমার মেয়েকে কোলে করে ঘুরে বেড়াতো। অভিজিৎ ভালো ডাক্তারের কাছে দিদির চিকিৎসা করিয়েছিলেন, ফলে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। আর আমার অপারেশনের পর দিদি শুধু বাড়ির কাজই নয়, আমার আর আমার মেয়ের ছোট থেকে ছোট কাজও নিজের হাতে করতেন। একদিন আমি দিদির হাত ধরে বললাম, দিদি আপনি সত্যিই খুব ভালো মানুষ, আপনাকে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। দিদি আমার গালে হাত বুলিয়ে বললেন, অদিতি সম্পর্কগুলো এমনই হয়, আমরা যতই একে অপরের বিরুদ্ধে যাই না কেন, মনের ভেতর একটা শূন্যতা থেকেই যায়। এখন সেটা বাড়াবো না কমাবো সেটা আমাদের নিজের হাতে। আমি খুশি যে তুমি সেই দূরত্বটা মুছে ফেলেছো। আমি বললাম, দিদি আপনি আমাকে সত্যিই ক্ষমা করেছেন তো? দিদি মৃদু হেসে বললেন, ক্ষমা করার জন্য আগে রাগ থাকতে হয়, আর আমি তো কখনোই তোমাদের উপর রাগ করিনি। আমি শুধু আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম, কিন্তু তোমরা আমাদের আবার বাড়িতে ফিরিয়ে এনেছো, আর তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? কিছুক্ষণ পর দিদি নিজের ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবতে লাগলাম, সম্পর্ক গড়ে তোলা বা ভেঙে দেওয়া দুটোই মানুষের নিজের হাতে। আজ আমরা সবাই ভালোবাসা আর একতার সঙ্গে একসঙ্গে থাকি। আমরা শ্রেয়ারও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, সে নিয়মিত স্কুলে যায় এবং খুব খুশি থাকে। দিদিও আমাদের সঙ্গে সুখে আছেন। ঈশ্বর আমার স্বামীকে এত উন্নতি দিয়েছেন যে এখন আর অর্থকষ্ট বলে কিছু নেই। আমরা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।